সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। edu2bd.com এর পক্ষ থেকে আমি নার্গিস সুলতানা, সিনিয়র শিক্ষক, শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে আবার আজকে এই মুহূর্তে যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের 10ম অধ্যায়। খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যেটা বারবার আমি বলে থাকি। এই 10ম অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের বইতে আছে, এই প্রশ্নগুলোর আমি ধারাবাহিকভাবে সমাধান দিয়ে যাচ্ছি। এই ভিডিওটার মাধ্যমে তোমরা সৃজনশীল 7 নাম্বার যে প্রশ্নটা আছে তার সমাধানটা পেয়ে যাবে। এবং তোমাদের পাঠ্য বইয়ের যতগুলো ক্রিয়েটিভ প্রশ্ন আছে সবগুলো ইম্পর্টেন্ট, বাট এই 7 নাম্বার প্রশ্ন, 6 নাম্বার প্রশ্নগুলো একটু সমৃদ্ধ প্রশ্ন আমি বলে থাকি। এটা একদম খুব সুন্দর গোছালো প্রশ্ন এবং পরীক্ষায় কিন্তু এই 7 নাম্বার প্রশ্নটা প্রায়ই আসে। এখন প্রায়ই আসে বললাম, এর আলোকে আসে, এই ধরনের আসে। তোমরা খেয়াল করবে যে খুব কম আমরা হয়তো প্রথম দিকে যখন শিক্ষার্থী বন্ধুরা ক্লাস 10-এ প্রথম এই অঙ্কগুলো করো, তখন হয়তো বইয়ের কিছু কিছু হুবহু অঙ্ক আমরা পরীক্ষার প্রশ্নপত্রে দিয়ে থাকি, নামটা পরিবর্তন করে, হয়তো বারবার টাকার ফিগার একটু 19-20 করে দিয়ে থাকি। কিন্তু যখন তোমরা পরীক্ষা দিবে, প্রি টেস্ট পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষা দিবে বা বোর্ডের পরীক্ষাগুলো দিবে, তখন কিন্তু হুবহু কোনো প্রশ্নপত্র বইয়ের থেকে পাবে না তোমরা, কিন্তু বইয়ের আলোকে পাবে। তো এই প্রশ্নগুলো যদি তোমাদের খুব ভালোভাবে সমাধান করা থাকে, খুব ভালোভাবে তোমাদের জানা থাকে, তাহলে তোমাদের যে প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু তার সমাধান করতে পারবে। কারণ আমাদের প্রশ্নপত্রগুলোর নামই হয়েছে সৃজনশীল প্রশ্ন। সো আমরা একদম গদবাঁধা কোনো কিছু না দিয়ে একটার সঙ্গে আরেকটা করে তোমরা যা এই অধ্যায় পড়ে যে জ্ঞানগুলো তোমাদের মধ্যে অর্জিত হবে তারই আলোকে তো প্রশ্নপত্রটা আসে। কিন্তু তারপরেও যেহেতু অনুশীলিতে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এটা যদি তোমরা সলভ করতে পারো ঠিক মতো, তাহলে কিন্তু যে পরীক্ষায় যে প্রশ্নই আসুক না কেন তোমরা খুব সহজেই কিন্তু তার সমাধান করতে পারবে। তো এই মুহূর্তে আমি তোমাদের যে অঙ্কটা করব, একটু আগে বলেছিলাম বেশ খুবই সমৃদ্ধ একটা অঙ্ক বলেছি আমি, কারণ 6 এবং 7 নাম্বার এই অনুশীলিত যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে 6 এবং 7 নাম্বার অঙ্কটা আমার নিজেরও খুব প্রিয়। আমি শিক্ষার্থীদের বারবার বলে এই দুইটা অঙ্ক খুব ভালো করে করো। আরও আছে তোমার 2-3 নাম্বার প্রশ্নটাও ভালো, সব প্রশ্নগুলোই ভালো, বাট পরীক্ষায় আসার মতো বেশ ভালো প্রশ্ন এটা। তো প্রিয়ন্তী ট্রেডার্সের 31শে মার্চ 2014 তারিখের এই অমিলটা নিম্নরূপ। আমরা কিন্তু একটা আর্থিক বছরে এই তোমার আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি একটা আর্থিক বছর শেষে। আগে আমরা যখন করতাম তখন বেশিরভাগই দেখা যেত যে 31শে ডিসেম্বর, কখনো কখনো 30শে জুন করতাম। এখন কিন্তু বইগুলোতে তোমাদের যে প্রশ্নগুলো দেয়া থাকে, আমরা দেখুন এই প্রশ্নটাই দেখো 31শে মার্চ, অর্থাৎ আমাদের বছরটা শুরু হয়েছে এপ্রিল, 1 এপ্রিল টু 31শে মার্চ। আমরা একটা অঙ্ক যখন করব তখন কিন্তু এই সমাপনী বছরটা কখন, সমাপ্ত বছরটা কখন, এটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এটা খেয়াল করার একটাই উদ্দেশ্য, অনেক প্রশ্ন থাকে যে 6 মাসে সুদ ধরতে হচ্ছে নাকি তোমার 3 মাসের নাকি 4 মাসের, তখন এই তারিখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যখন অঙ্ক করবে তখন এটার দিকে অবশ্যই মনোযোগী হবে। আর একটা হচ্ছে সালটাও কিন্তু তোমরা দেখবে যে এটা কোন সালের শেষ দিন, কোন তারিখে রেওয়ামিলটা প্রস্তুত করা হয়েছে, কোন সালের কোন তারিখে, তার মানে 1 বছর শেষে এসে তোমার এটা প্রস্তুত করা হয়েছে। তো একইভাবে তোমরা অঙ্কগুলো তোমরা করবে। এখন আসো যে আমরা অঙ্কটার সমাধান করব প্রিয়ন্তী ট্রেডার্সের যে অঙ্কটা। এই অঙ্কটা করতে গিয়ে আমরা এখানে দেখছি যে বছর শেষে অবিকৃত মজুত পণ্যের মূল্য এখানে দেয়া আছে। এই বছর শেষে অবিকৃত মজুত পণ্যের যে মূল্যটা দেয়া আছে, এখানে তোমার আছে 45,000 টাকা। তারপর আছে বাকিতে পণ্য বিক্রয় 6,000 টাকায় হিসাবভুক্ত হয়নি। এরপর আছে বিজ্ঞাপনে 2/5 অংশ বিলম্বিত করতে হবে। এরপর আছে উত্তোলনের 5% সুদ ধার্য করো। খেয়াল করো, অবিকৃত মজুত পণ্য মানে যে পণ্যটা আমরা বছর শেষে যে পণ্যটা রয়ে গেছে সেটা হচ্ছে অবিকৃত মজুত পণ্য, এবং অবিকৃত মজুত পণ্যটা মানেই হচ্ছে তোমার সমাপনী মজুত পণ্য। এটা তোমরা খেয়াল করবে, অবিকৃত মজুত পণ্য মানেই হচ্ছে সমাপনী মজুত পণ্য। এরপর আছে বাকিতে পণ্য বিক্রয় 6,000 টাকায় হিসাবভুক্ত করা হয়নি, অর্থাৎ বাকিতে যে পণ্য বিক্রয় করা হয়েছে তার মধ্যে 6,000 টাকা হিসাবভুক্ত করা হয়নি। 6,000 টাকা পণ্য যে বাকিতে হিসাবভুক্ত করা হয়নি, এই 6,000 টাকা তোমার আমরা বিক্রয়ের সাথে যোগ করব
এবং পরবর্তীতে যেহেতু তোমার বাকিতে পণ্য বিক্রয় করেছি, সো এখানে আমাদের তোমাদের দেনাদারের পরিমাণও কিন্তু এখানে বৃদ্ধি পাবে। এটা কিন্তু তোমরা খেয়াল করবে যে এখানে দেনাদারের পরিমাণও সমানভাবে বৃদ্ধি পাবে। এখন আসো, এরপর আছে বিজ্ঞাপনের 2/5 অংশ বিলম্বিত করতে হবে। 2/5 অংশ, একটা বিজ্ঞাপনের যে খরচটা সেটা ছিল 5 বছরের জন্য। এই 5 বছরের খরচটাকে আমরা অলরেডি 3 বছর অবলোপন হয়ে গেছে, 2 বছর বাকি আছে। তো এই 2 বছরের অংশটা আমরা বিলম্বিত করব। টোটাল যে টাকাটা সেই টাকার 2 ভাগটা আমরা বিলম্বিত করব। বিলম্বিতটা হচ্ছে সাময়িকভাবে সম্পদে দেখানো হয়। আর উত্তোলনের সুদ, উত্তোলন থেকে আমরা সুদটা বের করব। উত্তোলনের সুদের ক্ষেত্রে যে বিষয়টা তোমরা মাথায় রাখবে, উত্তোলনের সুদটা কিন্তু সবসময় তোমরা 6 মাসে ধরবে। উত্তোলনের সুদটা আমরা সবসময় 6 মাসে ধরে থাকি। এখানে উত্তোলনের পরিমাণ আছে তোমার 20,000 টাকা এবং উত্তোলনের সুদের পরিমাণ আছে 5,000 টাকা। এখন উত্তোলনের সুদ তোমরা যদি তোমরা এখানে 1 বছরের ধরো, বছরের প্রথম দিনই কিন্তু কেউ উত্তোলন করবে না। একটা মালিক বছরের প্রথম দিনই যদি উত্তোলন করে তাহলে কিন্তু সেখানে মূলধনের পরিমাণ বছরের শুরুতেই কম থাকবে। আমরা ধরে নিই উত্তোলনটা যদি কোনো তারিখ না থাকে, তাহলে আমরা ধরে নিব যে উত্তোলনটা তোমার বছরের মাঝামাঝি সময় হয়েছে। আর যদি তোমার এখানে দেয়া থাকে যে উত্তোলনটা কখন হয়েছে, সেক্ষেত্রে তুমি কিন্তু এটা করতে পারবে যে উত্তোলনটা পূর্ণ বছরের সুদ ধরতে পারবে বা তোমার 6 মাসের সুদ ধরতে পারবে। বা মানে উত্তোলনের তারিখ না দেওয়া থাকলে তুমি যদি উল্লেখ থাকে যে 1 বছরের সুদ ধরো, তখন আমরা 1 বছরের সুদ ধরবো। আর কোনো কিছু যদি উল্লেখ না থাকে আমরা অবশ্যই এটা 6 মাসের সুদ ধরবো। আর অন্য সময় যদি কোনো মাস উল্লেখ থাকে বা উত্তোলন কখন করেছে সেই সময়টা উল্লেখ থাকে, তাহলে আমরা তখন করব। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, এই উত্তোলনের সুদ ধরতে বললে উত্তোলনটা বছরের মাঝামাঝি সময়ে করা হয়েছে ধরে আমরা উত্তোলনের সুদটা করব। এটা কিন্তু তোমরা মাথায় রেখো। তো আসো, আমি এখন আর কথা না বাড়িয়ে আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন আছে, প্রিয়ন্তী ট্রেডার্সের মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। প্রিয়ন্তী ট্রেডার্সের মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। তো আমরা এখানে মোট মুনাফা আমরা আগেই জানি যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ছক করে ফেলছি, তোমরা খেয়াল করো। প্রিয়ন্তী ট্রেডার্স, আমরা এখানে অবশ্যই 7-এর ক নাম্বারটা দিয়ে নিব। আমার জায়গা কম থাকার কারণে আমি কিন্তু এখানে দিলাম প্রিয়ন্তী ট্রেডার্সের বিশদ আয় বিবরণী 2014 সালের 31শে মার্চ তারিখে 2014 সালের 31শে মার্চ তারিখে সমাপ্ত বছরের জন্য আমরা এখানে দাগ টেনে নিচ্ছি, খেয়াল করো। বিবরণ টাকা বিবরণ টাকা। এখন আসো নিট বিক্রয় আমরা প্রথমেই বের করব। নিট বিক্রয় পরিমাণ বের করার জন্য আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ, নিট বিক্রয় বের করব, করে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা এখানে বাদ দিব। তো নিট বিক্রয় প্রথমে আসবে কি বিক্রয়, এবং বিক্রয়ের সঙ্গে কিন্তু আমাদের অলিখিত বিক্রয় আছে, সেটা আমরা যোগ করব। বিক্রয় ফেরত আছে সেটা বাদ দেব, এবং ব্যবসায়িক বাট্টা আছে সেটাও কিন্তু আমরা বাদ দেব। তাহলে আমরা খেয়াল করো, এখানে বিক্রয় আছে 1,16,000 টাকা, 1,16,000 টাকা। এখানে আমি অলিখিত বিক্রয়টা যোগ করব, যোগ অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় আছে 6,000 টাকা। এরপরে এখানে আছে আমার বাদ ফেরত 400,
বিক্রয় ফেরত দিয়ে আছে 400, আমি 400 লিখলাম এবং আমি ব্র্যাকেটের মধ্যে দিতে এভাবেই অঙ্ক করতে পছন্দ করি, সময় বাঁচে। আমি এখানে যোগ করব, আবার এটা লিখে বিয়োগ করব, সময় অনেকটা বেঁচে যায়। এ কারণে এভাবেই তোমরা অঙ্কটা করবা, কারণ তোমাদের সময় অনেক কম থাকবে। 7টা সৃজনশীল প্রশ্নের আনসার করতে হবে 2.5 ঘন্টার সময়ে, এবং আমরা জানি যে আমাদের দশম অধ্যায়ের অঙ্কগুলো একটু ধীর স্থির এবং ঠান্ডা মাথায় করতে হয়। এই অঙ্কটার জন্যই তোমাদের 30 মিনিটের বেশি সময় চলে যাবে, এবং অন্যান্য অঙ্ক থেকে কিন্তু তোমাদের টাইমটা ধার করতে হবে। এজন্য অঙ্ক একটু দ্রুত করবে, এবং আমরা ক্যালকুলেশনগুলো যত ইজি প্রসেসে হয় করব। এখানে এই জন্য কিন্তু কোনো নাম্বার কাটবে না। আবারও বলি, তোমরা যদি এভাবে করো বোর্ডে কিন্তু কোনো নাম্বার কাটবে না তোমাদের। এখন হচ্ছে ব্যবসায়িক বারটা হচ্ছে 1500। তো আমরা এখন ক্যালকুলেটরে করে ফেলে 1,16,000 প্লাস 6,000 মাইনাস 4,400 এবং 1500, 1,20,100। যেটা আমরা পেলাম এটা কিন্তু আমার নিট বিক্রয়ের পরিমাণ। আমরা যেটা পেলাম এটা হচ্ছে নিট বিক্রয়ের পরিমাণ। এই নিট বিক্রয় থেকে আমরা এখন বাদ দেব বিক্রিত পণ্যের ব্যয়। আমার বিক্রিত পণ্যের ব্যয়, এই অঙ্কটায় অনেক কিছু আছে তোমার, ক্রয়ের সঙ্গে কাজ এবং ক্রয় সংশ্লিষ্ট প্রত্যক্ষ খরচ। এ কারণে এই যে নিট বিক্রয়ের পরিমাণটা আমি এটা মুছে শুধু উপরে লিখে নিচ্ছি, তোমরা কিন্তু করবে না। তোমরা এখানে লিখবে বাদ, এই নিট বিক্রয়ের রেজাল্টের পরে কিন্তু তোমরা লিখবে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। আমি সেই কথাটা এখানে লিখে নিচ্ছি, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয়টা আমি উপরে তুলে নিচ্ছি, বিক্রিত পণ্যের ব্যয়। আমার জায়গা কম থাকার কারণে এভাবে করছি, তোমরা এর নিচে পরপর করতে করতে আসবে। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা এখন বের করব। আমরা 1,20,100 টাকাটা আমি উপরে উঠাই নিলাম, 1,20,100 টাকা। এখন বাদ বিক্রিত পণ্যের ব্যয় করতে গেলে প্রথমেই যে কাজটা করতে হবে, আমার এখানে প্রারম্ভিক মজুত পণ্য থাকলে সেটা কিন্তু আমার প্রথমেই আনতে হবে। তো এখানে প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণ আছে 35,000 টাকা। খেয়াল করো, প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণ হচ্ছে 35,000 টাকা। আমরা লিখব প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য এখানে আসছে 35,000 টাকা। আমরা সেকেন্ড কলামে লিখে দিলাম। কাজগুলো আমরা প্রথম কলামে করব। ক্রয় 76,000, বাদ ফেরত 300, বাদ ব্যবসায়িক বাট্টা $2,000। আমরা এই 76,000 থেকে 300 টাকা বাদ দেব এবং 2,000 টাকা বাদ দেব, তাহলে আমার থাকছে 73,700। এবার আসো, এর সঙ্গে আমার ক্রয় সংশ্লিষ্ট প্রত্যক্ষ খরচ যেগুলো আছে সেগুলো কিন্তু যোগ করতে হবে। আবারও বলে, এর সঙ্গে ক্রয় সংশ্লিষ্ট প্রত্যক্ষ যে খরচগুলো আছে সেটা কিন্তু যোগ করতে হবে। কি কি আছে আমরা দেখি। আন্তঃপরিবহন আছে 3,000 টাকা, আন্তঃপরিবহন 3,000 টাকা। এরপরে আসছে জ্বালানি। আমরা জানি জ্বালানিটাও প্রত্যক্ষ খরচ, জ্বালানি আছে 600। কুলির মজুরি কুলির মজুরি 2,000, সরি শুল্ক 2,000, কুলির মজুরি আছে 500 এবং শুল্ক আছে 2,000, শুল্ক আছে 2,000। সবগুলো আমরা এখন যোগ করব। সমস্ত আমরা ক্রয় এবং ক্রয় সংশ্লিষ্ট প্রত্যক্ষ খরচ যা আছে আমরা সবগুলো একটু ক্যালকুলেটরে যোগ করে নিই। যোগ করে নিয়ে আমরা দেখি কত আসে। যোগ করে যেটা আসলো 1,14,800, 1,14,800। এখনো কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা পাইনি। এই ক্রয় এবং ক্রয় সংশ্লিষ্ট প্রত্যক্ষ খরচের যোগফলের থেকে
আমাদেরকে বাদ দিতে হবে সমাপনী মজুদ পণ্য। খেয়াল করো সবাই, আমার জায়গা খুবই কম। সমাপনী মজুদ পণ্য। এবার যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। সমাপনী মজুদ পণ্য হচ্ছে ৪৫,০০০ টাকা। আমি একটু উঁচু করে লিখে দিচ্ছি টাকাটা। এখন আমরা ১,১৪,৮০০ থেকে ৪৫,০০০ টাকা বাদ দিই। বাদ দিয়ে দেখি এখানে আসছে ৬৯,৮০০ টাকা। এই ৬৯,৮০০ টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা ১,২০,১০০ টাকা থেকে বাদ দিব, এবং ১,২০,১০০ টাকা থেকে বাদ দিলে আমরা যে টাকাটা পাবো ৫০,৩০০ টাকা পেলাম। এই ৫০,৩০০ টাকাটা হচ্ছে মোট মুনাফা। ৫০,৩০০ টাকা হলো মোট মুনাফা। একটু খেয়াল করো তোমরা, আবার একদম নিচে চলে এসেছে আমার লেখাটা। ৫০,৩০০ টাকা যেটা বের হলো সেটা হচ্ছে মোট মুনাফা। এখন খেয়াল করো এটা, এখানে নিট বিক্রয় ১,২০,১০০। আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলাম। প্রারম্ভিক মজুদ পণ্য এখানে ৩৫,০০০ টাকা, ক্রয় ফেরত ব্যবসায়িক বাট্টা এখানে আসলো ৭৩,৭০০। এটা হচ্ছে নিট ক্রয়। ৭৩,৭০০ যেটা আসলে এটা নিট ক্রয়। এই অঙ্কটার ক্ষেত্রে যদি নিট ক্রয়ের পরিমাণ কত নিরূপণ করো বলতো, তাহলে তোমরা এই অংশটুকু করলেই তোমরা নিট ক্রয়ের পরিমাণটা কিন্তু পেয়ে যেতে। এর সাথে ক্রয় সংশ্লিষ্ট প্রত্যক্ষ যে খরচগুলো আছে, আন্তঃপরিবহন, জ্বালানি, কুলির মজুরি, শুল্ক, সবগুলো আমরা যোগ করেছি প্রারম্ভিক মজুদ পণ্য নিট ক্রয়ের সঙ্গে যোগ করে ৬৯,৮০০ আসছে। এই ৬৯,৮০০ থেকে যোগ করেছে। যোগ করার পরে আমরা এখান থেকে সমাপনী মজুদ পণ্যটা বাদ দিয়েছি। ১,১৪,৮০০ থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিলাম, এবং এই সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়ার পরে ৬৯,৮০০ টাকা আসলো বিক্রিত পণ্যের ব্যয়। এবং এখন ১,২০,১০০ টাকা থেকে ৬৯,৮০০ বাদ দিয়ে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে তোমার ৫০,৩০০ টাকা, এবং এই ৫০,৩০০ টাকা হচ্ছে তোমার মোট মুনাফা। এখন আসো আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই। বলেছে প্রিয়ন্তী ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নিরূপণ করতে হবে, কিন্তু মালিকানা সত্ত্বের পরিমাণ নিরূপণ করতে গেলে আমার নিট মুনাফা লাগে। এখানে কিন্তু নিট মুনাফার পরিমাণটা দিয়ে দিয়েছে। দেখো, প্রিয়ন্তী ট্রেডার্সের নিট মুনাফার পরিমাণ ৩৫,২০০ টাকা। এত তারিখে মালিকানা সত্ত্বের পরিমাণ নিরূপণ করো। তো আসো আমরা প্রিয়ন্তী ট্রেডার্সের মালিকানা সত্ত্ব এবং মালিকানা সত্ত্বের পরিমাণটা লিখবো এখানে। প্রিয়ন্তী ট্রেডার্সের মালিকানা সত্ত্ব বিবরণী, এটা হচ্ছে আমার ৭-এর খ নাম্বার প্রশ্ন। মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী। এখানে আমার নিট মুনাফার পরিমাণ দেওয়া আছে ২০১৪ সালের ৩১শে মার্চ তারিখে সমাপ্ত বছরের জন্য। এবং মালিকানা সত্ত্ব বিবরণী করার জন্য একটা টাকার ঘর কমাই ফেললে কোনো সমস্যা নেই। আমরা এটা মুছে ফেললাম সম্পূর্ণটা। কারণ মালিকানা সত্ত্ব বিবরণীতে ২টার বেশি টাকার ঘর লাগবে না, এই কারণে কিন্তু আমি টাকার ঘর একটা কমাই ফেললাম। আমার এখানে বিবরণ, খেয়াল করো সবাই, বিবরণ টাকা এবং টাকা, ২টা টাকার ঘর করে ফেললাম। বিবরণের ঘর একটা, বিবরণ টাকা টাকা। মালিকানা সত্ত্বের সর্বাগ্রে যেটা আসবে সেটা হচ্ছে মূলধন। ঠিক আছে, আমরা এখানে মূলধনের পরিমাণ আসছে ৯০,০০০ টাকা। রেওয়া মিলে তোমার মূলধনের পরিমাণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, এবং এই মূলধনটা এখানে আসবে মূলধন। মূলধনের পরিমাণ আসছে ৯০,০০০ টাকা। ৯০,০০০ টাকা। এর সঙ্গে নিট মুনাফা যেটা প্রশ্নপত্রে দেয়া আছে, নিট মুনাফা, নিট মুনাফার পরিমাণ আসছে ৩৫,২০০ টাকা। ৩৫,২০০ টাকা। তোমরা যদি মনে করো যে আমি এই কাজটা এখানে নিট মুনাফা যোগ করে আমি করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আমি করে দিচ্ছি এটা। যদি তোমরা ধারাবাহিকভাবে যোগ বিয়োগ করতে চাও, সেটা আমি বিভিন্ন নিয়মগুলো আগের অঙ্কে আমি পরপর করে গেছি, এখন আলাদাভাবে দেখাচ্ছি। তোমরা যেভাবে চাও সেভাবে করতে পারো, সমস্যা নাই। ১,২৫,২০০। এখান থেকে আমরা বাদ দিব উত্তোলন। আমি একটু এভাবে করলাম কারণ উত্তোলন এবং উত্তোলনের সুদ কিন্তু আছে। উত্তোলন ২০,০০০,
এবং উত্তোলনের সুদ আমরা উত্তোলনের সাথে যোগ করে আমরা মূলধন থেকে বাদ দিয়ে দিচ্ছি। উত্তোলনের সুদ 5%, 5% আসে 1000 টাকা। আগেই বলেছি 6 মাসের সুদ ধরতে হবে। বছরের যে কোনো সময় মাঝামাঝি সময় উত্তোলন করা হয়েছে ধরে আমরা কিন্তু এটা করে থাকি। উত্তোলনের সুদটা বাদ দিব এবং বাদ দেওয়ার পরে আমার যে রেজাল্টটা আসলো সেটা হচ্ছে 1,04,700। এর সঙ্গে ভবিষ্যতের জন্য যদি কোনো সঞ্চিতি থাকে সেটা কিন্তু এই মূলধনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা সাধারণ সঞ্চিতি এখানে আছে, এটা আমরা যোগ করে দেব, সাধারণ সঞ্চিতি। এবং সাধারণ সঞ্চিতি আছে 10,000 টাকা। 10,000 টাকা যোগ করার পরে যেটা আসলো 1,14,700 টাকা। এটা আমার মালিকানা সত্ত্ব বা সমাপনী মূলধন। আমার মালিকানা সত্ত্ব বলেছে, আমি মালিকানা সত্ত্ব লিখলাম। এটাকে সমাপনী মূলধনও বলা হয়। কোনো প্রশ্ন যদি বলে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো, তো এই যে তোমার মালিকানা সত্ত্বটাই কিন্তু তোমার সমাপনী মূলধন, এটা মাথায় রাখবে। এরপরে আসো গ নম্বর প্রশ্ন বলেছে বছর শেষে প্রিয়ন্তী ট্রেডার্সের আর্থিক বিবরণী প্রস্তুত করে। এখানে অনেকটা কাজই আমাদের করা আছে, মালিকানা সত্ত্ব করা আছে, আর আমাদের এখানে বিভিন্ন ধরনের দায় যেগুলো আছে, সম্পদ যেগুলো আছে, চলতি দায়, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, সবগুলো করতে হবে। একইভাবে A=L+E প্রুফ করতে হবে। তো প্রিয়ন্তী ট্রেডার্সের আমরা এখানে মালিকানা সত্ত্ব বিবরণীর জায়গায় আর্থিক অবস্থার বিবরণী লিখব। গ নাম্বার আর্থিক অবস্থার বিবরণী, এবং এটা যেহেতু একটা নির্দিষ্ট তারিখে হয়ে থাকে আমরা সেই নির্দিষ্ট তারিখটা এখানে লিখব। তো বিবরণ টাকা টাকা টাকা, টাকার ঘর এখন একটা বৃদ্ধি পাবে, আমরা করে দিচ্ছি সেটা। আমরা এখানে টাকার ঘর 3টা, টাকা টাকা টাকা। একইভাবে এখানে চলে আসবে, প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে তোমার চলতি সম্পদ। চলতি সম্পদের পরিমাণটা আমরা আগে করব। চলতি সম্পদ, খেয়াল করি চলতি সম্পদ কি কি আছে। চলতি সম্পদের মধ্যে এখানে প্রথমেই আছে হাতে নগদ 18,100 টাকা। চলতি সম্পদের প্রথমেই আছে হাতে নগদ 18,100 টাকা। হাতে নগদ 18,100 টাকা। দেনাদার আছে, দেনাদারের সঙ্গে আমার একটা কাজও আছে, বাকিতে বিক্রয় আছে। দেনাদারের পরিমাণ আছে এখানে 80,000 টাকা এবং অলিখিত বিক্রয় আছে 6,000 টাকা। যোগ অলিখিত বিক্রয় 6,000 টাকা, মোট 86,000 টাকা। আর এখানে আছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য 45,000 টাকা। এরপর আছে অগ্রিম বেতন 2,000 টাকা। অগ্রিম বেতন 2,000 টাকা। আমরা এখানে মোট চলতি সম্পদের পরিমাণটা এখন আমরা যোগ করে নিব। 18,100 যোগ 86,000 প্লাস 45,000 টাকা যোগ 2,000 টাকা ইকুয়াল টু 1,51,100 টাকা। আমরা যোগ করে যেটা পেলাম 1,51,100 টাকা। আমরা এখানে পেলাম মোট চলতি সম্পদ। এখন এখানে আর কি কি সম্পদ আছে দেখি। আরেকটা সম্পদ শুধু একটা আছে আমাদের এখানে, সেটা হচ্ছে
এটা চলতি সম্পদের মধ্যে আসবে। সাময়িকভাবে চলতি সম্পদ হিসেবে এটা দেখানো যায়, আমরা সম্পদ হিসেবে দেখে এখানে আমরা চলতি সম্পদ বা অন্যান্য সম্পদের মধ্যে দিতে পারি, বা চলতি সম্পদের মধ্যেও যদি কেউ দিতে চাও আমরা দিতে পারি। আমরা বলেছিলাম যে বিলম্বিত বিজ্ঞাপন, বিজ্ঞাপনকে আমরা 5 দিয়ে ভাগ করবো এবং 2 দিয়ে গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। তো এখানে আমার মোট চলতি সম্পদ, এখানে আমি অন্যান্য সম্পদও আছে, এটা দীর্ঘমেয়াদী সম্পদ বা অন্যান্য সম্পদ হিসাবেও দিতে পারি, কিংবা কেউ যদি মনে করো যে আমি এখানেই দিয়ে দিব চলতি সম্পদের মধ্যেও দিয়ে দেবো। সাময়িকভাবে সম্পদ হিসেবে দেখানো হয় বিলম্বিত বিজ্ঞাপনকে, তো আমি এখানে অন্যান্য সম্পদ হিসেবে দিলাম বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন 1200 টাকা। আমরা যোগ করলাম 0, 3, 2, 1,52,300 টাকা। এই 1,52,300 টাকা যেটা আমরা পেলাম এটা হচ্ছে মোট সম্পদ, অর্থাৎ এর পরিমাণ আমরা পেলাম। আমরা পেয়ে গেলাম মোট সম্পদ 1,52,300 টাকা। আমরা কিন্তু নিচে 2টা এন্ডিং লাইন দিয়ে দিলাম। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে তোমার দায় সমূহ ও মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কিন্তু ইতিমধ্যে আমরা বের করে ফেলেছি, তোমরা কিন্তু আবারও বলছি এর নিচে করে যাবে। আমি মোট সম্পদটা উপরে তুলে নিচ্ছি, নিয়ে আমি 2টা দাগ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে মোট সম্পদ 1,52,300। যদিও মোট সম্পদের আর কোনো কাজ আমার নেই, এই যে এন্ডিং লাইনটা দিয়ে দিলাম শুধু তোমাদের বোঝার জন্য যে আমার অঙ্কটা মিলে গেছে। এটা আমরা কিভাবে দেখাবো, তো এই মোট সম্পদ আমরা পেয়ে গেলাম 1,52,300। এখন আমরা লিখব দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে কি কি আসছে আমরা দেখি। প্রথমেই চলতি দায়, এখানে 2টা আছে, পাওনাদার এবং বকেয়া ঋণের সুদ। বকেয়া ঋণের সুদ যেটা আছে সেটা আমরা লিখব। 8% ঋণ আছে 20,000 টাকা। এই 8% ঋণটা আমরা বের করব এখানে, এবং 30, 6, 12 আমার অঙ্কটা করছি আমি 2014 সালের, সুতরাং ঋণের সুদটা কিন্তু আমার পূর্ণ বছরেরই আসবে এখানে। যদিও 30/6 দিয়েছে তোমাদের বিভ্রান্তি করার জন্য, এটা 12 সালের ঋণ নেওয়া, বাট এটা চলছে আমার 2014 সাল, সুতরাং এখানে কিন্তু পূর্ণ বছরের সুদটাই আসবে। এটা কিন্তু তোমরা কোনো মাস বের করতে যাবে না যে আমার অঙ্কটা 31শে মার্চে আছে, সো এপ্রিল, মে, জুন, 30শে জুন আমার ঋণটা নেওয়া হয়েছে, 9 মাসে সুদ ধরতে হবে, এমন কিছু না। এটা 12 সালে ঋণটা নেওয়া হয়েছে এবং অঙ্কটা করছি আমরা 2014 সালে, সুতরাং আমার ঋণের সুদটা পূর্ণ বছরের কিন্তু এটা আসবে। এখন আসে চলতি দায়। চলতি দায়ের পরিমাণ এখানে কি কি আছে আমরা দেখি। চলতি দায় আছে পাওনাদার, পাওনাদারের পরিমাণ এখানে আছে তোমার 16,000। পাওনাদারের পরিমাণ 16,000, আমরা প্রথম কলামেও দিতে পারি 16,000 টাকা, 16,000। এবং বকেয়া ঋণের সুদ, আগেই বললাম বকেয়া ঋণের সুদটা আমরা পূর্ণ বছরের ধরেছি। বকেয়া ঋণের সুদ হচ্ছে 1600 টাকা, 1,600 টাকা, 17,600 টাকা। এখানে দীর্ঘমেয়াদীর দায় আছে, দীর্ঘমেয়াদী দায় আছে। দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ হচ্ছে তোমার 8% ঋণ। এই ঋণের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। এই 2টা আমরা যোগ করে ফেলতে পারি। এটা আমরা যোগ করলাম 607, 37,000। এই 37,600 সঙ্গে এখন আমার আসবে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কত আসবে এটা আমরা লিখে দিলাম। খ হতে প্রাপ্ত, খ হতে কত পেয়েছি আমরা 1,14,000, 1,14,700। এখন যোগ করে দিলাম 1,52,300, 1,52,300। সুতরাং মোট
দায় ও মালিকানা সত্ত্ব, দায় ও মালিকানা সত্ত্ব 1,52,300। এখন আমরা যেটা পেলাম যে মোট দায় এল এবং ই, এল এবং ই আমরা পেয়ে গেছি, টোটাল এল পেয়েছি 37,600 এবং ই পেয়েছি 1,14,700। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মালিকানা সত্ত্ব, দায়, সম্পদ এগুলো কিন্তু বের করা ইতিমধ্যে শিখে গেছি আমরা। অনেকগুলো অঙ্ক তোমরা পেয়ে গেছো, অনেকগুলো ভিডিও পেয়ে গেছো। তোমরা বারবার প্র্যাকটিস করো, বারবার অনুশীলন করো। অনুশীলনের বিকল্প কোনো কিছু নাই। তুমি যত বেশি অনুশীলন করবে তত বেশি নিজেকে সমৃদ্ধ করতে পারবে। তোমার সমৃদ্ধ করার একটাই মাত্র পথ, বারবার অনুশীলন করা। যত বেশি নিজেকে ঘষামাজা করবে অঙ্কগুলো নিয়ে, দেখবে তোমার কাছে অঙ্কগুলো খুব সহজ হয়ে যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বারবার প্র্যাকটিস করো এই অঙ্কটা, 7 নাম্বার সৃজনশীল। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা করতে থাকো। দেখবে যে এই ধরনের অঙ্কগুলোই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে বেশিরভাগই আসে। আমি তোমাদের আরও যে অঙ্কগুলো আছে এই অধ্যায়ের প্রতিটা অঙ্কেরই সমাধান তোমাদেরকে দিব, প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। যখন যে অঙ্কটা করতে বসবে তোমরা দেখবে edutubd.com তোমাদের একদম পড়ার টেবিলে। শুধুমাত্র তোমরা তোমাদের নির্দিষ্ট সাবজেক্টে ঢুকো, লগ ইন করে নির্দিষ্ট সাবজেক্টকে খুঁজে নাও যে তোমার কোন অংশটা দরকার। ধারাবাহিকভাবে সবই তোমরা পেয়ে যাবে। আর যখন তোমরা পেয়ে যাবে তখন দেখবে যে পড়াশোনাটা একদম তোমাদের হাতের কাছে। আর কোনো সমস্যা হলে তোমরা তো অবশ্যই লিখবে, তোমরা যেভাবে চাইবে সেভাবে কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি আমরা। edutubd.com তোমাদের সার্বক্ষণিক একদম পড়াশোনাটাকে আরও বেশি তোমাদের মানে গ্রহণ উপযোগী করার জন্য, তোমাদের হাতের নাগালে নিয়ে আসার জন্য যত রকমের প্রচেষ্টা আছে সবই করে যাচ্ছে। তো তোমাদের এরকম সহযোগিতা যদি তোমরা পেয়ে থাকো, তোমরা যদি উপকৃত হও, তবে এই প্রচেষ্টা কিন্তু সার্থক হবে। তো তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবার প্রতি রইল আমার শুভকামনা। আল্লাহ হাফেজ।